আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ক্লাসে। আমি তোমাদের সাথে আছি ইমতিয়াজ, পড়াশোনা করছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। তো আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে আসছি। ক্লাসটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, নামটা হচ্ছে জীবনী শক্তি। আমাদের চ্যাপ্টারের নাম জীবনী শক্তি। আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের চ্যাপ্টারের নামটা হচ্ছে কি জীবনী শক্তি, ঠিক আছে। এখন আমি যদি এটাকে আলাদা করি, জীবন জীবন না, তো জীবন থেকে আমি এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, তাই না? তাহলে আমি উদ্ভিদ ও প্রাণীকে কি বলতে পারি, জীবন বলতে পারি। উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীদেরও জীবন আছে। আর শক্তি, শক্তি জিনিসটা তো শক্তি, তাহলে আমি কি বলতে পারি, এই যে উদ্ভিদ এবং প্রাণীর জন্য প্রয়োজনীয় যে শক্তি, সেটাকেই আমি বলবো জীবনী শক্তি, তাই না? হ্যাঁ, তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জন্য যে শক্তিগুলোর প্রয়োজন হয় সেটাকেই বলা হয় মূলত শক্তি, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমি চ্যাপ্টারের নামটা তোমাদেরকে বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, এখন আমরা যাই নিচের দিকে। দেখো এখন ভাই আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সেটা হচ্ছে, প্রথমে আমরা জানি হচ্ছে সকল কিছুর বা সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ সকল শক্তির উৎস হচ্ছে কি সূর্য। তোমাদের এই যে এখানে আছে, এটা হচ্ছে এই যে পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে আমি লিখতে পারি সূর্য। তাহলে সূর্য থেকে আমি কোথায় যাব, সূর্য থেকে এই শক্তিটা, হ্যাঁ, কি হয়, আলোক শক্তি হিসেবে আসে না, আলোক শক্তি হিসেবে আসে। তাহলে এটা কী হিসেবে আসে, আলোক শক্তি হিসাবে। এরপর দেখো এই আলোক শক্তিটা কে পায়, উদ্ভিদ নেই, ঠিক আছে না? আলোক শক্তিটা উদ্ভিদই তো নেই। আলোক শক্তিটা কার কাছে আসে, উদ্ভিদের কাছে আসে, অর্থাৎ উদ্ভিদের পাতার মাধ্যমে। তো উদ্ভিদ কী করে, এটাকে আলোক শক্তিটা নেয়, নিয়ে কী করে, সে সালোক সংশ্লেষণ করে। কী করে ভাই, সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণ। এখন দেখো এই সালোক সংশ্লেষণ করার পরে এটাকে উদ্ভিদ কী করবে, এই আলোক শক্তিটাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। কোন শক্তিতে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তি, ঠিক আছে। এই রাসায়নিক শক্তিটাই মূলত উদ্ভিদ তার বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় ব্যবহার করে, ঠিক আছে ভাই? আশা করি তোমরা বুঝতেছো। অর্থাৎ সূর্য, এই যে দেখো সূর্য, হ্যাঁ, এই যে সূর্য থেকে আলোক শক্তি হিসেবে আসবে। আলোক শক্তি হিসেবে আসার পরে উদ্ভিদ কী করবে, এটাকে গ্রহণ করবে। উদ্ভিদ গ্রহণ করে ওই উদ্ভিদ কী করবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তৈরি করবে। রাসায়নিক শক্তিটা উদ্ভিদ তার বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়ায় ব্যবহার করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা চিত্র। এখন দেখো আমরা কি জানি, শক্তির কোনো ধ্বংস নাই, অর্থাৎ শক্তি কখনো শেষ হয়ে যায় না। শক্তিটা এক রূপ থেকে অন্য রূপে যায়। দেখো রাসায়নিক শক্তি হয়েছে, রাসায়নিক শক্তির পরে এটা অন্য কোনো শক্তিতে আবার রূপান্তর হবে, হয়ে আবার আলটিমেটলি পরিবেশে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ দেখো সূর্য পরিবেশ থেকেই তো আলোক শক্তিটা নিয়েছে, হ্যাঁ, উদ্ভিদ তো পরিবেশ থেকে নিয়ে রাসায়নিক শক্তি হিসেবে ব্যবহার করে আবার সে পরিবেশে দিয়ে দিবে। এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ শক্তি কখনো শেষ হয়ে যায় না। আচ্ছা, তোমাদের এই যে এখানের মধ্যে এই কথাগুলো বলছে। এখন দেখো এটা তো আমি উদ্ভিদের কথা বললাম। এখন দেখো প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ নিজের শক্তিটা যে এটা প্রাণী নিজে তৈরি করতে পারে না। প্রাণী কি করে, এই যে এর জন্য একটা প্রসেস, এটা এই উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। প্রাণী কিসের মাধ্যমে, আমরা প্রাণীরা কি করি, আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি? আমরা কি ধান তৈরি করতে পারি? মানে আমাদের বডিতে কি ধান তৈরি হয়? হয়তো না। ধানটা কোথায় হয়, ধান গাছে হয়। ধান গাছটা কি একটা উদ্ভিদ, তাই না? তো ওই উদ্ভিদ থেকে ধান হয়, হ্যাঁ, ধান থেকে চাল হয়, চাল থেকে আমরা খাই, ঠিক আছে।
তো এটাই হচ্ছে নিয়ম, প্রাণী হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল। এই কথাগুলো এখানে বলছে, দেখো আমি একটু দেখাই। এই দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির জন্য তারা কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে, এটাই বলছে এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে যাই। দেখো, এখন আমাদেরকে এখানে বলছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। ঠিক আছে, এখন এটিপি জিনিসটা কি ভাই? এটিপি এর পুনরূপ হচ্ছে, এটিপি এর পুনরূপ কি ভাই? এটিপি এর পুনরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, আচ্ছা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে দেখো ভাই, জীবনী শক্তি বা জৈব শক্তি বলতে আমরা ভিন্ন ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বোঝাই না। ঠিক আছে, অর্থাৎ বিশেষ কোনো শক্তিকে বোঝাই না। কী বলছে? জীববিজ্ঞানে যে শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞানে যে শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে ভিন্ন, এটা ভিন্ন কিছু, আলাদা কিছু নয়। শুধু জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয়। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগ্রহীত শক্তিকে একরূপ থেকে অনুরূপে পরিবর্তিত করে কখনো কখনো সঞ্চয় করে, কখনো কখনো এটা আবার পরিবেশে ফিরিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই যে শক্তিটা কি করে? দেখো, উদ্ভিদ কি করবে, আমি এখানে লিখে রাখছিলাম। আচ্ছা দেখো, উদ্ভিদ কি করবে? উদ্ভিদ এই যে এটিপিটা উদ্ভিদ তৈরি করে কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। কীভাবে তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। এরপরে প্রাণী কি করে? প্রাণী এটা তৈরি করবে শ্বসনের মাধ্যমে। প্রাণীর তো আর প্লাস্টিক থাকে না, তো প্রাণী কীভাবে তৈরি করবে? শ্বসনের মাধ্যমে। কীভাবে ভাই? শ্বসনের মাধ্যমে। আচ্ছা এখন আমি তোমাকে বোঝাই এটিপি জিনিসটা কি। এটিপি জিনিসটা হচ্ছে একটা শক্তির একক। এক কথা হচ্ছে কি, এটা শক্তির একক। অর্থাৎ আমাদের যে উদ্ভিদ হোক কিংবা প্রাণীতে হোক, হ্যাঁ, উদ্ভিদ অথবা প্রাণী, সব জায়গায় যে শক্তি জমা থাকে হচ্ছে কোথায়? শক্তিটা কোথায় জমা থাকবে? শক্তি জমা থাকে হচ্ছে এটিপি এর মধ্যে। কোথায় থাকবে ভাই? এটিপিতে। অর্থাৎ এটিপিটা কি? এটিপিটা হচ্ছে শক্তি জমা রাখার একক। অর্থাৎ এটিপির মধ্যে আমাদের শক্তিটা কি থাকে? জমা থাকে। ঠিক আছে, এটিপির মধ্যে কি থাকে? আমাদের শক্তিটা জমা থাকে ভাই। কি থাকে? শক্তিটা জমা থাকে। এটাই হচ্ছে এটিপি। অর্থাৎ এটিপি ভাঙলে আমরা শক্তি পাবো। কি পাবো? শক্তি পাবো। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, আমি এখানে তোমাকে একটা জিনিস দেখাইছি। আচ্ছা এখানে আমি একটা জিনিস, এটা আবার দেখাই, দাঁড়াও একটু। এখন এখানের মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেখাই নতুন করে। দেখো, একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে এডিপি। কী নাম? এডিপি প্লাস পিআই। ঠিক আছে, এখান থেকে হবে হচ্ছে এটিপি। কী হবে? এটিপি। আচ্ছা এখন দেখো, এই জিনিসটা এখানে প্রথমে কী তৈরি হয়েছে? এটিপি তৈরি হয়েছে না? যখন এটিপি তৈরি হবে তখন শক্তিটা এটিপিতে জমা থাকবে। কোথায় জমা থাকবে ভাই? এটিপিতে। তখন তাহলে এখানে কী হবে? শক্তিটা এখানে ডুববে। শক্তিটা কী হবে? এখানে ডুববে, তাই না? শক্তিটা এটিপির মধ্যে জমা থাকবে, এই জন্য শক্তিটা এদিকে ঢুকছে। এখন যখন আবার এটিপি থেকে ভাঙবে, অর্থাৎ এটিপি ভেঙে অন্য কিছু তৈরি হবে। অর্থাৎ দেখো, এটিপি ভাঙলো, ভেঙে কী তৈরি হইল? এডিপি প্লাস আইপি বা পিআই। অর্থাৎ এটাকে কি বোঝায়? এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ অজৈব ফসফেট। এটা কি? এটা হচ্ছে অজৈব ফসফেট। ঠিক আছে, এটা হচ্ছে অজৈব ফসফেট। ওকে, এখন দেখো, তো যখন এটিপি থেকে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হইল, তখন এটিপির মধ্যে যে শক্তিটা আগে ঢুকছিল ওইটা এখন কি হবে? বের হয়ে যাবে। তাহলে এখান থেকে কী হবে? শক্তি বের হবে। বুঝতে পারছো ভাই কী বলছে? দেখো আবার বলি আমি,
দেখো আমার এডিপি একটা একক থাকে, হ্যাঁ, আর একটা একক। এই এডিপির সাথে যখন অজৈব ফসফেটটা যুক্ত হয় তখন এটিপি তৈরি হয়। এখন এটিপি তৈরি হয় কি, এটিপির মধ্যে কি থাকে, শক্তি থাকে। শক্তিটা কোথা থেকে আসে, পরিবেশ থেকে শক্তিটা নিয়ে, হ্যাঁ, পরিবেশ থেকে শক্তিটা নিয়ে সে এই যে এটিপির মধ্যে জমা রাখে, অর্থাৎ এডিপির মাধ্যমে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার সময় শক্তিটা এটিপির মধ্যে চলে আসে, হ্যাঁ, জমা থাকে। এরপর যখন আমি এটিপিটা ভাঙবো, এটিপিটা ভেঙে যাবে, ভেঙে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, তখন এটিপি এর মধ্যে থাকা শক্তিগুলা বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে যে নির্দিষ্ট বিক্রিয়ায় কাজে লাগার কথা ওইখানে কাজে লাগবে। আশা করি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বোঝাইতে পারছি আশা করি আমি। এরপর দেখো এখানে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই। দেখো এখানের মধ্যে হচ্ছে আচ্ছা, এখন দেখো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখো, এখানে বলছে দেখো ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলো হলো এডেনিন। তাহলে ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদান কী হবে ভাই? ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলো হলো অ্যাডেনিন। এখন তুমি বলবে ভাই ডিএনএ আরএনএ কী? এটা আমরা বলতে পারো না যে ভাই ডিএনএ আরএনএ কী, আমার বোঝান। কারণ আমি তোমার একটু ডিএনএ আরএনএ কী বুঝাই। দেখো তোমাদেরকে আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম যে একটা কোষ থাকবে, কোষের মধ্যে কী থাকে, একটা নিউক্লিয়াস থাকে। কোষের মধ্যে একটা কী থাকে ভাই? নিউক্লিয়াস থাকে। মনে করো এটা হচ্ছে কোষ। আচ্ছা এটা পাবে না, মনে করো এটা একটা কোষ, হ্যাঁ। এখন কোষের ভিতরে কী থাকে ভাই? কোষের ভিতরে থাকে সাইটোপ্লাজম। কী থাকে? সাইটোপ্লাজম। এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কী থাকে ভাই? সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। একটা কী থাকবে ভাই? একটা নিউক্লিয়াস থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। এটা মনে করো একটা আচ্ছা এটাই নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে? নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু। কী থাকবে? আচ্ছা এটাকে কালার না দিই। নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। আর এখানের মধ্যে আরও অনেক অঙ্গাণু থাকবে। এটা হচ্ছে একটা প্লাস্টিড, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্লাস্টিড। আর এরপর হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া থাকে। এখানের মধ্যে আরেকটা মাইটোকন্ড্রিয়া থাকে। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে এরকম করে পেছানো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ, আমি আনুমানিক ধারণা দিলাম। তো এই কোষের মধ্যে কী থাকে বলছে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এই নিউক্লিয়াসটাকে যদি আমি এখানে বড় করে দেখাই, তখন এটা কীভাবে দেখাবো? দেখো নিউক্লিয়াসটাকে যখন আমি বড় করে দেখাবো, তখন নিউক্লিয়াসের ঠিক আছে, মনে করি এটা হচ্ছে নিউক্লিয়াসটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি। ওকে, এখন দেখো নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে একটা আবরণ থাকে। ওই আবরণটা, আচ্ছা এখানে আমি আরও একটা আঁকি, সমস্যা হবে না, ঠিক আছে? এই যে দুইটা আবরণ আঁকলাম, হ্যাঁ, অর্থাৎ দুইটা আবরণ থাকে। এখন এই আবরণটা আমি আর একটু ছোটো করে দিই, দাঁড়াও। ঠিক আছে, অর্থাৎ এখন দেখো এগুলো এভাবে থাকে, হ্যাঁ, এই যে এগুলো এভাবে আবরণগুলো থাকে। তো দেখো এটা একটা নিউক্লিয়াস, হ্যাঁ, আমি কি আঁকলাম? নিউক্লিয়াসের এটা বাইরের পর্দা, এটা দ্বিস্তরীয় আবরণ আবৃত থাকে, হ্যাঁ। এটা দেখো দুটি স্তর না, দ্বিস্তরীয় আবরণ আবৃত থাকে। এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে চিত্রগুলো দেখতেছে, এগুলোকে কী বলে? নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? আমি বাইরের পড়াচ্ছি একটু অন্য চ্যাপ্টারে আর কি। এগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এখন এই নিউক্লিয়াসের ভিতরের যে অবস্থানটা, এই যে মাঝখানে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? এর মাঝখানে কী থাকবে? এর ভিতরে থাকবে হচ্ছে একটা নিউক্লিওলাস। এই যে এখানে এটা কি? নিউক্লিওলাস, ঠিক আছে? এই নিউক্লিওলাসের ভিতরে কী কী থাকবে ভাই? নিউক্লিওলাসের মধ্যে থাকবে হচ্ছে কিছু ক্রোমাটিন তন্তু থাকবে। এই যে এখানের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো এভাবে পেঁচানো থাকবে, ঠিক আছে? এগুলোকে কী বলে? ক্রোমাটিন তন্তু, হ্যাঁ, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এখন দেখো আমি এই ক্রোমাটিন কী পাইছি নিউক্লিয়াস থেকে? দেখো আমি প্রথমে পাইছিলাম নিউক্লিয়াস। এখন দেখো নিউক্লিয়াস থেকে আমি কি পাবো? ক্রোমাটিন তন্তু পাবো না? ক্রোমাটিন
তন্তু। দেখো ক্রোমাটিন তন্তুগুলো পাইলাম না। এই ক্রোমাটিন তন্তুগুলো কী হবে জানো? কোষ বিভাজনের সময়, আমরা আগের চ্যাপ্টারে আমি পড়াইছিলাম, কোষ বিভাজনের সময় এগুলো কী হয়, এগুলো থেকে পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গিয়ে এগুলো অনেক মোটা হয়। তো মোটা হয়ে গিয়ে এগুলা কী হয়, ক্রোমোজোম হয়ে যায়। কী হয় তখন? এগুলোর নাম হয়ে যায় কি? ক্রোমোজোম। এগুলোর নাম কী হয়? ক্রোমোজোম। ঠিক আছে, এগুলোর নাম হয় ক্রোমোজোম। এখন দেখো এই ক্রোমোজোমগুলোর মধ্যে কী হয়, ক্রোমোজোমগুলোর একক অর্থাৎ ক্রোমোজোমগুলোর গাঠনিক একক হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কি দিয়ে তৈরি হয়? ডিএনএ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে ডিএনএটা কই থেকে আসছে বুঝছো এখন? ডিএনএটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক একক। কিসের একক? ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমটা তৈরি করে এই ডিএনএ। ঠিক আছে, আশা করি বুঝছো। আমি ডিএনএটা বোঝানোর জন্য আমি এতটুকু আনছি। এরপরে দেখো, এখন আমি তোমাদেরকে একটা ডিএনএকে দেখাই। ঠিক আছে, এরকম না ডিএনএ? এখন দেখো এই ডিএনএগুলোর মধ্যে কী কী থাকবে? নাইট্রোজেন বেস থাকে, ফসফেট থাকে, তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, ফসফেট থাকে, এগুলো দিয়ে যুক্ত হয়। এখন কী নাইট্রোজেন বেস থাকে? এখানের মধ্যে 4টা নাইট্রোজেন বেস থাকে। কয়টা নাইট্রোজেন বেস? 4টা। একটা হচ্ছে অ্যাডেনিন, এটার নাম কি? অ্যাডেনিন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আরেকটার নাম হচ্ছে থাইমিন, আরেকটার নাম কি? থাইমিন। আরেকটার নাম হচ্ছে গুয়ানিন, আরেকটার নাম হচ্ছে সাইটোসিন, আরেকটার নাম কি? সাইটোসিন। তাহলে একটাকে এ দ্বারা প্রকাশ করে, একটাকে টি দ্বারা প্রকাশ করে, একটা জি দ্বারা, আরেকটাকে হচ্ছে সি দ্বারা। তো এগুলো কীভাবে থাকে? এগুলো এইভাবে থাকে। মনে করো এখানে এদিকে হচ্ছে এ, তারপর হচ্ছে এখানে একটা বন্ড হয়, তারপর এখানে টি হয়, আবার এখানে বন্ড হয়। ঠিক আছে, এরপর এখানে মনে করো একটা জি আছে, তারপর এখানে এটা হয়, বন্ধন হয়, আর আবার হচ্ছে সি হয়। ঠিক আছে, সেমভাবে এখানেও হয় এ, এরপর হচ্ছে এখানে টি, এরপর এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে সি। এভাবে এগুলা কী হয়? একটা ডিএনএ তৈরি হয়, তো এই যে এ, টি, জি, সি এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে ভাই, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমার বই আসি। দেখো কি বলছে? ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডেনিন। গাঠনিক উপাদানগুলোর একটি হচ্ছে অ্যাডেনিন। অর্থাৎ এটা ওই যে আমি দেখাইলাম ওই এ হচ্ছে অ্যাডেনিন। হ্যাঁ, এরপর হচ্ছে আরও অনেকগুলো আছে, আরও 3টে আছে, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, আর যখন আরএনএ হবে, আরএনএর ক্ষেত্রে টি থাকবে না, থাইমিনটা থাকে না, তখন হচ্ছে ইউরাসিল থাকে। কি থাকে? ইউরাসিল। তখন থাকে হচ্ছে ইউরাসিল। আচ্ছা, এটি একটি নাইট্রোজেন বেস। এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। অর্থাৎ দেখো অ্যাডিনোসিন কখনো হবে তৈরি, অ্যাডিনোসিন কখন বলবো আমি? যখন এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হবে, তখন এটাকে আমি কি বলবো? অ্যাডিনোসিন। অর্থাৎ একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যখন এই অ্যাডেনিনের সাথে যুক্ত হবে, তখন এটাকে আমরা বলবো অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন অণুর সাথে দেখো এরপর আবার অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি, 2টি কিংবা 3টি ফসফেট বা ফসফরিক গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ একটা যুক্ত হলে এটাকে বলা হয় অ্যাডিনোসিন মনোফসফেট, 2টি যুক্ত হলে তখন এটাকে কী বলে? অ্যাডিনোসিন ডাইফসফেট, আবার হচ্ছে এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা মেবি এটা ক্লিয়ার না, আমি আবার দেখাবো। দাঁড়াও, অ্যাডিনোসিনের সাথে 1টি, 2টি, 3টি যুক্ত হয়ে এগুলো করে। হ্যাঁ, এখন দেখো এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। দেখো এই ফসফেট যুক্ত করতে কী করতে হয়? বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে, এই যে বিক্রিয়া শক্তি দিয়ে ফসফেট যুক্ত করে, এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এই বিক্রিয়ার নাম কি? ফসফোরাইলেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। ঠিক আছে, এই বিক্রিয়ার নাম কি? ফসফোরাইলেশন। জিনিসটা আমি বুঝাবো আবার। দেখো এখানে বলছে কি, আমরা প্রথমে পাইছি কি? অ্যাডেনিন পাইছি না? সরি, দেখো আমি প্রথমে কি পাইছি? অ্যাডেনিন। এরপর দেখো এই অ্যাডেনিনের সাথে আমি কি যোগ করছি? অ্যাডেনিনের সাথে হচ্ছে অজৈব ফসফেট যুক্ত, ফসফেট না, রাইবোজ সুগার যুক্ত করছি, 5 কার্বন বিশিষ্ট। তাহলে কি যোগ করছি আমি? রাইবোজ সুগার। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে, রাইবোজ সুগারটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এই যে আমি এটা মুছি, এটা আবার উল্টা হয়ে যাবে পরে। অ্যাডেনিনের সাথে কি যুক্ত করছি আমি?
অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার, অ্যাডেনিনের সাথে আমার রাইবোজ সুগারটা যুক্ত হয়েছে, এটা কয় কার্বন, এটা হচ্ছে 5 কার্বন। এই রাইবোজ সুগার যুক্ত হয়ে আমি কি পাবো, তখন আমি কি পাবো, এটাকে অ্যাডেনিনের সাথে রাইবোজ সুগার যুক্ত হইলে তখন আমি এটাকে কী বলবো, তখন আমি এটাকে বলবো অ্যাডিনোসিন। এটাকে কী বলবো আমি তখন, অ্যাডিনোসিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি অ্যাডিনোসিন। এরপরে কি বলছে দেখো, এই অ্যাডিনোসিনের সাথে আমি যখন আবার প্লাস দিয়ে কি যুক্ত করবো, অজৈব ফসফেট অথবা ফসফরিক অ্যাসিড, তাহলে কি যুক্ত হবে, অজৈব ফসফেট অথবা ফসফরিক অ্যাসিড, ওকে। এটা যুক্ত হয়ে কি পাবো আমি, এটা যুক্ত করার পর আমি কি পাবো, আমি এখন দেখো ফসফরিক অ্যাসিড যদি একটা যুক্ত হয় তখন আমি পাবো হচ্ছে অ্যাডিনোসিন। দেখো অ্যাডিনোসিন মনোফসফেট, কি নাম, অ্যাডিনোসিন মনোফসফেট। যখন কি এখানে যখন একটা যুক্ত হবে, কি যুক্ত হবে, একটা অজৈব ফসফেট যুক্ত হবে, ঠিক আছে। একটা অজৈব ফসফেট যুক্ত হলে তখন আমি এটাকে বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। দুইটা হলে তখন আমি কি করবো, ডাইফসফেট, কি বলবো, ডাইফসফেট। তিনটে যুক্ত হলে ট্রাইফসফেট, ঠিক আছে। এভাবে আশা করি বুঝছো। হ্যাঁ, এটা বেশি ছোটো হয়ে গেলো। আচ্ছা, এখন দেখো তাহলে এটা, এই যে এটা এখন দেখো, এভাবে ফসফেট যুক্ত করার সময় কি করতে হয়, বাইরে থেকে এখানে, আচ্ছা বাইরে থেকে হচ্ছে এখানে কি দিতে হয়, শক্তি দিতে হয়। বাইরে থেকে কি দিতে হয়, শক্তি দিতে হয়। এই যে বিক্রিয়াটা, শক্তি দেওয়ার প্রক্রিয়া, অজৈব ফসফেট যুক্ত হয়ে, হ্যাঁ, এই বিক্রিয়াটাকে বলা হয় কি ফসফোরাইলেশন। এই বিক্রিয়া কি বলা হয়, ফসফোরাইলেশন। তাহলে তোমাকে যদি বলা হয় ফসফোরাইলেশন কি, তাহলে অ্যাডিনোসিনের সাথে অজৈব ফসফেট যুক্ত করার সময়, হ্যাঁ, অজৈব ফসফেট যুক্ত করার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়। অজৈব ফসফেট যুক্ত করে অ্যাডিনোসিন মনোফসফেট যুক্ত করার সময় বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। এই বিক্রিয়াকে বলা হয় অজৈব ফসফোরাইলেশন, ঠিক আছে। তাহলে আমি যদি তোমার ফসফোরাইলেশনটা লিখে দিই তাহলে কী হবে, দেখো ফসফোরাইলেশন, তাহলে এটা কীভাবে লিখবা, দেখো অ্যাডিনোসিন এর সাথে অজৈব ফসফেট, দেখো এর সাথে অজৈব ফসফেট যুক্ত করতে অজৈব ফসফেট যুক্ত করে অ্যাডিনোসিন মনোফসফেট অথবা ডাইফসফেট ইত্যাদি তৈরি করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলা হয়, ঠিক আছে ভাই। এখন ফসফোরাইলেশন কেন বলা হয়, দেখো ফসফোরাইলেশন মানে ফসফেট, ফসফো মানে কি ফসফেট, আর রাইলেশন মানে কি, এটা হচ্ছে যুক্ত করা। ফসফোরাইলেশন মানে যুক্ত করা, আর ফসফেট মানে হচ্ছে ফসফেট, ঠিক আছে। আচ্ছা, আমার লেখা একটু খারাপ, এটার জন্য তোমরা আশা করি বুঝবা। আমি আসলে অত ভালো লিখি না, বাংলা আসলে লেখা হয় না, তো জন্য লেখার অবস্থা খারাপ। আচ্ছা, এখন আমরা বইয়ে যাই আবার, ঠিক আছে। দেখো তাহলে কি বলছে, এই ফসফেট যুক্ত করতে বাধ্যতার সাথে এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া, আশা করি বুঝছো। এরপর দেখো এখানে আরও একটা কথা বলছে, কথাটা কি, কথাটা হচ্ছে
দেখো, আবার বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে, এই বিক্রিয়ার নাম ডিফসফোরাইলেশন। দেখো, আবার বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে, এই বিক্রিয়ার নাম ডিফসফোরাইলেশন। এই বিক্রিয়ার নাম কি? অর্থাৎ আবার যখন, দেখো আমি তোমারে সুন্দর মতো দেখাই। দেখো, আমি তোমার এখানে কি দেখাইছি যে এডিনোসিন মনোফসফেট, এই যে দেখো এডিনোসিন মনোফসফেট, ঠিক আছে? এডিনোসিন মনোফসফেট না এটা? হ্যাঁ, এটা কই থেকে পাইছি? আমি অ্যাডিনোসিন থেকে পাইছি না? অ্যাডিনোসিনের সাথে অজৈব ফসফেট যুক্ত করে আমি অ্যাডিনোসিন মনোফসফেট পাইছি, ঠিক আছে? অ্যাডিনোসিন মনোফসফেট পাইছি। এখন দেখো, এই যে আমি অ্যাডিনোসিন মনোফসফেট পাইলাম, আমি এই অ্যাডিনোসিন মনোফসফেটকে ফসফেট থেকে আবার এইটাকে যদি ভেঙে, হ্যাঁ, আবার আমি অজৈব ফসফেট আলাদা করি, ফসফেট এবং এডিনোসিন আলাদা করি, তখন কি হবে? শক্তিটা, আগে শক্তিটা দিতে হয়েছে, এখন শক্তি বের হবে। শক্তি কী হবে? এখন বের হবে, অর্থাৎ শক্তিটা আগে এদিকে ঢুকছে না, এখন এখান থেকে বের হবে, এভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? তখন এটাকে কি বলবো? ডিফসফোরাইলেশন। ডি মানে কি? ডি মানে হচ্ছে আলাদা করা। হ্যাঁ, আমি এই যে এখান থেকে আলাদা করতেছি, এই জন্য এটাকে কী বলবো আমি? ডিফসফোরাইলেশন। এটার নাম কি? ডিফসফোরাইলেশন, ঠিক আছে? এটার নাম কি? ডিফসফোরাইলেশন। আশা করি বুঝছো। এরপর দেখো, এখানে দুইটা জিনিস আছে আরও। ডিএনএ। ডিএনএ মানে কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ পুনরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এটা মনে রাখো। ডিএনএ পুনরূপ কি? ডিঅক্সি, ডিআই, হ্যাঁ, ডিঅক্সি ও এক্স ওয়াই, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএটা কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে দেখো, এখানে কি বলছে? এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলোক্যালোরি শক্তি জমা থাকতে পারে। আমরা বলছিলাম না এটিপির মধ্যে কি থাকতে পারে? শক্তি জমা থাকে। তো একটা এটিপি অণুর মধ্যে যে ফসফেট গ্রুপটা আছে, ওই যে আমরা বলছিলাম না, শুরুতে দেখাইছি, এই যে ইনঅর্গানিক ফসফেট, এই ইনঅর্গানিক ফসফেটের মধ্যে কতটুকু পরিমাণ শক্তি জমা থাকে? সেটা হচ্ছে 7.3 কিলোক্যালোরি। সেটা কতটুকু থাকে? কতটুকু থাকে ভাই? 7.3 ক্যালোরি। তাহলে এটা কতটুকু থাকবে? 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে, ঠিক আছে? 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে, হ্যাঁ, কিলো ক্যালোরি অথবা কিলো জুল। 30.55 কিলো জুল অথবা 7.3 কিলো ক্যালোরি। কিলোতে বললে হচ্ছে, ক্যালোরিতে বললে হচ্ছে 7.3, আর জুলে বললে 30.55, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, মনে রেখো, আশা করি মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এমসিকিউর জন্য। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা যাই। এরপরে যদি আমরা যাই, দেখো কী বলছে? পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু। অর্থাৎ দেখো, শক্তি সংগ্রহ করে তাকে কোষের বা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তন করার জন্য। অর্থাৎ আমরা কি বলছিলাম? পরিবেশ থেকে শক্তিটা নেয়, পরিবেশ থেকে শক্তি নেয়, এটা এরপরে জীবদেহের ব্যবহার উপযোগী করে জীবদেহের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের পরিবর্তন করে। যেমন আলোক শক্তি, ওই যে দেখাইলাম আলোক শক্তিকে কী করে? রাসায়নিক শক্তি করে। তো এই রাসায়নিক শক্তিকে রূপান্তরটা কে করবে? রূপান্তরটা করার জন্য দুইটা কোষীয় অঙ্গাণু থাকে, দুইটা কোষীয় অঙ্গাণু সাহায্য করে। এই দুইটা কোষীয় অঙ্গাণুর নাম কি? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে প্লাস্টিড। তাহলে একটা হচ্ছে কি? একটা হচ্ছে দুটি কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে প্লাস্টিড, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, ঠিক আছে? এরপর দেখো, উভয়ে রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ এই দুইটা অঙ্গাণুর মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে একটা বিশেষ অণু থাকে, যা ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ হচ্ছে পুষ্টি উপাদান বা অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করা, ঠিক আছে? অর্থাৎ ওই যে এটাকে এটিপির মধ্যে ফসফেট হিসেবে জমা রাখা হচ্ছে, এই দুইটা অঙ্গাণু করে। এরপর দেখো, আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, অর্থাৎ মাংসপেশি সংকোচন, ইন্দ্রিয়ানুভূতি, খাবার থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ওঠানামা করা ইত্যাদি স্বাভাবিক অবস্থায় রাখা ইত্যাদি সম্পন্ন হয়। এরপর দেখো, আমরা যে খাবার খাই তা জারিত হয়, সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা টুকরো জোড়া লেগে এটিপি তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এই জন্য এক রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে? এখন দেখো কাহিনীটা কী বলছে এখানে, এটা অনেক কথা পড়ে পেয়েছি, তোমরা মাথার উপর দিয়ে গেছে আমার মনে হয়। এখন দেখো কী বলছে, দেখো আমাদের যে এটিপি, হ্যাঁ, এটিপির মধ্যে বলছিলাম কি? শক্তি জমা থাকে। এরপর কি বলছে? দেখো, এটিপি থেকে রাসায়নিক বন্ধন ভেঙে শক্তি বের হয়, হ্যাঁ, ওই শক্তি বের হয়ে কি করবে? শক্তি দিয়ে কি হয়?
ওই শক্তি বের হয়ে শক্তিটা কী করবে দেখো, ওই শক্তি অর্থাৎ এটিপি থেকে ভেঙে যে শক্তি বের হবে ওই শক্তি দিয়ে কী করবে, মাংসপেশিগুলো সংকোচন প্রসারণ করবে, আমাদের মাংসপেশিগুলো সংকোচন প্রসারণ করে। এরপর হচ্ছে ইন্দ্রিয় অনুভূতি, আমরা যে অনুভূতি নিই। এরপর খাবার খাওয়া থেকে হজম করা, হ্যাঁ এই কাজেও শক্তি লাগবে। নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, এই কাজেও শক্তি লাগবে। কই থেকে আসে শক্তিটা, এটিপি থেকে আসে। এটিপির মধ্যে যে আমরা শক্তিটা জমা পাইছিলাম ওই শক্তি থেকে এই কাজগুলো হয়, ঠিক আছে। এরপর দেখো এখন তো আমার এই কাজটা হলো, এরপর মনে করো আমি খাবার খাইলাম, খাবার খাওয়ার মাধ্যমে আমরা কী নিই, শক্তি নিই না, অর্থাৎ আমাদের খাবারের মধ্যে কী থাকে, পুষ্টি থাকে না, ওই পুষ্টিটাই শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। ওই শক্তিটা কি হয়, আলটিমেটলি ওই শক্তিটা এসে আবার এটিপিতে জমা হয়, অর্থাৎ এটিপিটা আবার জোড়া লাগে। হ্যাঁ দেখো এটিপি একবার ভাঙছে, ভেঙে বিভিন্ন কাজগুলো করছে, আবার খাবার খাওয়াইছি, খাবার খাওয়ার মাধ্যমে আমার এটিপিতে শক্তি জমা হয়েছে। দেখো একবার ভাঙছে একবার জমা হয়েছে, একবার ভাঙছে একবার জমা হয়েছে। এটা কি একটা ব্যাটারির মতো কাজ করছে না, রিচার্জেবল ব্যাটারির মতো, এটাই বলছে এখানে, এটার জন্য একটা রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে। কেন রিচার্জেবল ব্যাটারি বলছে বুঝছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপর দেখো এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে তা অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, অর্থাৎ জমা রাখে, আবার যখন প্রয়োজন হয় তখন সেটা শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। এটা ক্ষয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়া সরবরাহ করে, এই জন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য, ঠিক আছে। কীভাবে আসবে প্রশ্নটা আসবে হচ্ছে যে বলবে এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, অথবা বায়োলজিক্যাল কয়েন বলা হয় কাকে, অথবা বায়োলজিক্যাল কয়েন বলা কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপিকে, ঠিক আছে। কেন বলা হয় লিখতে পারবো না, এই যে এটা লিখলে হয়ে যাবে। এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, এই জন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, ঠিক আছে। পারবো আশা করি। আচ্ছা ভাই, এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ, এরপরটা কি, এরপর আমরা আসবো হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণের ইংলিশ নাম কি, ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণের ইংলিশ নাম হচ্ছে ফটোসিনথেসিস, ঠিক আছে। সালোক সংশ্লেষণের ইংলিশ নামটা মনে রাখতে হবে, হ্যাঁ ইংলিশ নামটা হচ্ছে ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণের ইংলিশ নামটা কি, ইংলিশ নামটা হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা এরপরে সরি